এইবার তাহলে জয়ের মোটামুটি পুরো ব্যাপারটা বুঝতে পারলো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এবার ও ভাবছে যে ব্যাপারটা তাহলে কীভাবে শুরু করে কোথায় গিয়ে শেষ করবে। তখন জয় করলো কি দাদা, মানে ও একটা জিনিস দেখাতে চাইছে যে দাদা এইভাবে কি ব্যাপারটা হবে, মানে দেখা দেখি। তখন ও করলো কি এইভাবে, ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট একটা থাকবে দাদা, একটা থাকবে, তার সাথে প্লাস মাইনাস হবে তোমার ডিউরিং দ্য ইয়ার ট্রানজ্যাকশানগুলো, যেগুলোর মধ্যে ওই সমস্ত তোমার অ্যাক্টিভিটি ওয়াইজ অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফিনান্সিং অ্যাক্টিভিটিসগুলো থাকবে। এবার যেটা জন্য টাকা এলো সেটা হচ্ছে গিয়ে প্লাস, আর যেটা জন্য টাকা বেরোলো সেটা হচ্ছে মাইনাস। তার মানে এইখানে এই আর এখান থেকে এইভাবে বেরোবে, তারপর আলটিমেটলি এইখান থেকে যেটা বেরিয়ে আসবে দাদা সেটা হচ্ছে গিয়ে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ও আমাকে এটা দেখিয়ে বলে দাদা ব্যাপারটা কি এরকমভাবে হবে। আমি বললাম একদম ঠিক ধরেছিস তুই, কারণ দেখ আজকে এই যে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই যে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা তুই কোথায় পাবি? এটা তুই পাবি ওপেনিং যে ব্যালেন্স শিট, এই যে ওপেনিং যে ব্যালেন্স শিট, সেই ওপেনিং ব্যালেন্স শিটের মধ্যে যে সমস্ত ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, শর্ট টার্ম মার্কেটেবল সিকিউরিটিস যেগুলো রয়েছে সেগুলোকে তুই যোগ করলে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পেয়ে যাবি। এইবার এই যে অ্যাডলেস, অর্থাৎ যেগুলো তুই দেখতে পাবি যে এই কারণে এত টাকা এসছে, ঠিক আছে, এইগুলোকে তুই এটার সাথে অ্যাডলেস করবি। অ্যাডলেস করার পর তোর একটা বেরিয়ে আসবে যে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা কত, তোর ক্যালকুলেশন অনুযায়ী বেরোচ্ছে। তোর ক্যালকুলেশন অনুযায়ী যেটা বেরোচ্ছে সেটা অবভিয়াসলি যে ক্লোজিং ব্যালেন্স শিটটা হবে, যে ক্লোজিং ব্যালেন্স শিটটা হবে, সেই ক্লোজিং ব্যালেন্স শিটের ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, শর্ট টার্ম মার্কেটেবল সিকিউরিটিস, এই তিনটেকে যোগ করলে এই অ্যামাউন্টটা ম্যাচ করতে বাধ্য, ঠিক আছে। কারণ আজকে ধর যদি বিজনেসটা স্টার্ট হয় 1/4/18 থেকে 31 মার্চ 2019, তাহলে এই ব্যালেন্সটা কোনটা? ওপেনিং, যেটা এইখানে, যেটা এইটা, ঠিক আছে। আর এই যে ডিউরিং দ্য ইয়ারের যেটা বলছি সেটা হচ্ছে কি এর মাঝখানে যত ট্রানজ্যাকশানসগুলো হবে। তাহলে আজকে যদি এইটার সাথে আমরা প্লাস মাইনাস করি ঠিকঠাক মতন, তাহলে অবভিয়াসলি এইখানে যেটা ব্যালেন্স শিট দেখাচ্ছে সেটার সাথে এই ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মিলতে বাধ্য। তার মানে আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি তুই ঠিক করিস, তুই নিজেই বুঝতে পারবি যে এই তোর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সঠিক হয়েছে কি হয়নি। কথাটা বুঝতে পেরেছিস? এইটা যেটা তুই ডিটারমাইন্ড করবি সেটা ক্লোজিংয়ের যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকবে ক্লোজিং ব্যালেন্স শিটের, সেটার সাথে ম্যাচ করে যাবে। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এবার জয় বলো দাদা বুঝতে পেরেছি ব্যাপারটা, তার মানে এরকমভাবেই তো হবে। আমি বললাম হ্যাঁ একদম এরকমভাবেই হবে। তখন ও বললো ঠিক আছে দাদা, তাহলে এখানে ফরম্যাট করে দেখাই যে আমি যদি সুন্দরভাবে করতে যাই তাহলে ব্যাপারটা ওরকম আসবে কিনা। ঠিক আছে তুই করে আমায় তুই দেখা। এবার জয় আমাকে একটা ফরম্যাট করে দেখালো। ও ফরম্যাটটা এরকমভাবে করলো, ওপরে লিখে দিল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওপরে লিখলো কোন পিরিয়ডের জন্য তৈরি করছে, ফর দ্য ইয়ার এন্ডেড, এটা লিখে দিল। তারপর পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস। আমি বললাম এই অ্যামাউন্ট রুপিসটা কী কারণে করলি? তো তখন বলছে দাঁড়া তোমায় বোঝাচ্ছি। আমরা যে মানে ওকে আমি বললাম যে তোমায় বোঝা জিনিসটা কি। ও কী করলো, ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এই অ্যামাউন্ট এখানে লিখলো। তাহলে এইখানে ফার্স্টেও কী করলো, যেটা আগে দেখিয়েছিল সেটাই ও মেনটেন করলো। ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটাকে এইখানে লিখলো। আমি বললাম এইখানে কেন লিখলি বা দুটো কলাম করলি কেন? তখন আমায় বলে যে দাদা একটা কাজ করি, ওকে তো ভালো করে বোঝাতে হবে, তাই আমি এখানে করলাম কি ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি এর আন্ডারে যা আসবে সেগুলো আমি ইনারে লিখবো, ইনার কলামটায় লিখবো। আর এখান থেকে ইননেটে যেটা বেরোবে প্লাস মাইনাস করে সেইটাকে আমি বাইরে নিয়ে যাব। তখন আমি বললাম ও আচ্ছা, এই কারণেই তুই দুটো করে রেখেছিস, ইনারটা রেখেছিস এই হেডগুলো, আর আলটিমেটলি বাইরে তুই প্লাস মাইনাস করবি।
তখন ও বললো হ্যাঁ দাদা এক্স্যাক্টলি আমি এই উদ্দেশ্যটা নিয়ে করেছি। তাহলে এটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে কি আমি এরকম করলাম দাদা ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। তারপর আমি করেছি ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি। তো এখানে যা আসবে এখানে যা আসবে সেগুলো আলটিমেটলি নেটে এখানে তারপর এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আর এইটা আসবে। ঠিক আছে, এবার আমি বললাম একটা জিনিস না আমি তোকে জিজ্ঞাসা করব যে এটা কেন করলি, যে আজকে ইনভেস্টিং অ্যাক্টিভিটি স্পেস এইটুকুনি, ফিনান্সিং অ্যাক্টিভিটি স্পেস এইটুকুনি, আর অপারেটিংয়ের স্পেস এতটা কেন? তখন জয় আমায় বলছে যে দাদা আজকে একটা বিজনেসে যে অপারেটিং অ্যাক্টিভিটিসের আইটেম সেটাই ম্যাক্সিমাম হয়, তো তার জন্যই আমি এই জায়গাটা একটুখানি বেশি রেখেছি। বললাম পারফেক্ট, দারুণ করেছিস। আর এটা যেহেতু তুই তোর ব্রেন লাগিয়ে করেছিস তার জন্যই এটাকে বলা হবে কি স্টেটমেন্ট, এটা কোনো অ্যাকাউন্ট নয়। তাই এখানে ডেবিট ক্রেডিট বা টু বাইয়ের কোনো রকম গল্প নেই। ঠিক আছে, বোঝা গেল। এবার জয় বললো ঠিক আছে দাদা তাহলে আমি স্টার্ট করে দিই। তাহলে দাঁড়া স্টার্ট করিস না, একটা জিনিস তোকে আর একটু বোঝানোর আছে। বললো কি আর কি বোঝানো আছে, সবই তো হয়ে গেল। তাহলে না রে এখনও হয়নি, যখন তুই অঙ্কটা করতে যাবি তখন বুঝতে পারবি তুই একটা জায়গায় আটকে যাবি। তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলো। আমি ওকে বলছি যে অপারেটিং অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি যদি বার করতে হয় তাহলে তো দরকার কি অপারেটিং আইটেমসগুলো তো দরকার আছে। কোথায় কোথায় অপারেটিং আইটেমসগুলো আছে, কারণ সেগুলোকে তো তোকে কনসিডার করে আলটিমেটলি এই জায়গাটাকে ফিল আপ করতে হবে। তাহলে এইগুলো কোথায় কোথায় পাবি সেটা একটুখানি জেনে নে। বলো ঠিক আছে দাদা কথাটা তো তুমি ঠিক বলেছো না, তোমায় তো খুঁজতে হতো, তাহলে তুমি বলে দাও কোনখানে কোনখানে আমি পেতে পারি। তখন আমি বললাম দুটো জায়গায় তুই পাবি। একটা বিজনেসের ইনকাম স্টেটমেন্টে পাবি, ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এর মধ্যে তুই অপারেটিং আইটেমস পাবি। ও বলে দাদা এটা তো আমি জানতাম। আলাম তাহলে আরেকটা জেনে রাখ যেখানে তুই পাবি সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালে, এইখানেও তুই অপারেটিং আইটেমগুলো পাবি। এবার ও বলছে দাদা ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? বললাম কেন রে, আমরা পড়েছিলাম তো যে আজকে একটা ডে টু ডে বিজনেস করতে গেলে যেই টাকাটা দরকার পড়ে সেটাকেই বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। এইবার একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তো তুই ওয়ার্কিং ক্যাপিটালও কিন্তু এই সমস্ত অপারেটিং আইটেমসগুলো তুই পাবি। এইবার ও বললো দাদা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, একটু যদি একটু ক্লিয়ারলি বলো তাহলে বুঝতে সুবিধা হয় আমার জিনিসটা। আমি বললাম যে শোন তাহলে, ওয়ার্কিং ক্যাপিটালে পাবি তুই কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, অর্থাৎ তোর বিজনেসের যেটা কারেন্ট অ্যাসেট আছে সেই কারেন্ট অ্যাসেটের থেকে কারেন্ট লাইবিলিটি এগুলো যদি তুই মাইনাস করিস তাহলে তুই পেয়ে যাবি ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, এইবার এই কারেন্ট অ্যাসেট বলতে কি বোঝায়? কারেন্ট অ্যাসেট বলতে বোঝায় সেই সমস্ত অ্যাসেটগুলো যেটা এক বছরের মধ্যে তার এক্সিস্টেন্স লস হয়ে যাবে, বা বলতে পারি যেগুলি এক বছরের মধ্যেই ক্যাশে কনভার্ট হয়ে তোর কাছে এসে পড়বে, যেমন ডেটার্স, যেমন তোর বিলস রিসিভেবল, যেমন স্টক, এই ধরনের জিনিসগুলো, প্রিপেইড এক্সপেন্স, এই ধরনের জিনিসগুলি হচ্ছে সমস্ত তোর কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটিস বলতে বোঝাবে সেই সমস্ত লাইবিলিটিসগুলো যেটা এক বছরের মধ্যেই তোকে রিপেমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে সানডে ক্রেডিটার্স, বিলস পেবল, ঠিক আছে, বা আরও অন্যান্য কিছু শর্ট টার্ম সময়ের জন্য যে সমস্ত লাইবিলিটিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোর কারেন্ট লাইবিলিটিস। এইবার আমি এখানে একটা লিখলাম, ও বললো দাদা একটা জিনিস লিখে একটুখানি বুঝিয়ে দাও না। আমি তখন ওকে বললাম এনে লিখলাম, ডেটার এখানে লিখলাম, ক্রেডিটার এখানে লিখলাম। তার মানে কারেন্ট অ্যাসেটের একটা এক্সাম্পল হচ্ছে ডেটার, একটা এক্সাম্পল হচ্ছে কি ক্রেডিটার। এবার আমায় বলো দাদা একটুখানি আমায় রিলেট করে বুঝিয়ে দাও না যে ডেটারটা যেটা ক্রিয়েট হচ্ছে সেটা কীভাবে অপারেটিং অ্যাক্টিভিটির আইটেমসের থ্রু ক্রিয়েট হচ্ছে, বা এর মধ্যে কোথায় অপারেটিং অ্যাক্টিভিটি যেটা তুমি বলছো অপারেটিং আইটেমের সাথে এই দুটোর কোনখানে রিলেশনস আছে একটুখানি বুঝিয়ে দাও না। তখন আমি ওকে বললাম ভাই ডেটাসটা ক্রিয়েট হয় কিভাবে? ক্রেডিট সেল, তো
ক্রেডিট সেল করেই তো তোর এই ডেটাসটা ক্রিয়েট হয়। তার মানে আজকে যেটা তুই সেল করছিস সেই সেলটা তো অপারেটিং আইটেম, আর এখান থেকেই তো ডেটাসটা ক্রিয়েট হচ্ছে, তাহলে অটোমেটিক্যালি ডেটাসটাও অপারেটিং আইটেমের একটা পার্ট। তখনও বললো হ্যাঁ দাদা কথাটা তো বুঝতে পেরেছি, আজকে যদি কোনো একটা অ্যাকাউন্ট অপারেটিং আইটেমের থ্রু ক্রিয়েট হয় তাহলে সেটাও তো একটা অপারেটিংয়েরই আইটেম, বুঝতে পারলি? তখন আমি বললাম এটা বুঝতে পেরেছিস ক্রেডিটারটা কি? তখনও বলে হ্যাঁ দাদা এটা আমি বুঝে গেছি। তাহলে ক্রেডিটার তৈরি হয় ক্রেডিট পারচেসের থ্রু, ক্রেডিট পারচেস করেছি তবে ক্রেডিটার তৈরি হয়েছে, তাহলে পারচেসটা হচ্ছে অপারেটিংয়ের একটা আইটেম, তাহলে সেই অপারেটিং আইটেমের থেকেই এই ক্রেডিটারটা তৈরি হয়েছে। আমি বললাম একদম সঠিক ধরেছিস তুই। তো তার মানে এই যে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস, এইখানে যেই যেই আইটেমসগুলো থাকে সেগুলো কিভাবে ক্রিয়েট হয়? অপারেটিং ট্রানজ্যাকশনসের মাধ্যমে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তো তার মানে আজকে জয় মনে রাখবি, তুই যখন এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি করবি তখন কিন্তু তোকে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট, দুটো এলিমেন্টকে কিন্তু তোকে কনসিডার করতে হবে, তবে গিয়েই অপারেটিং আইটেমটা তুই 100% কভার করতে পারবি। অর্থাৎ এমন কোনো আইটেম বেঁচে থাকবে না যেটা অপারেটিং কিন্তু তুই এখানে আনতে ভুলে গেছিস। বুঝতে পেরেছিস? তার মানে দুটো জিনিসকে কিন্তু তোকে কভার আপ করতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে এইখানে হচ্ছে প্রথমে ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে এই ওয়ার্কিং ক্যাপিটালটা। বুঝতে পেরেছিস? ওয়ার্কিং ক্যাপিটাল মানেই হচ্ছে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি আন্ডারে যে সমস্ত আইটেমসগুলো রয়েছে। ঠিক আছে, তো আমরা অপারেটিংটা বুঝে নিলাম। এবার কয়েকটা এক্সাম্পল দিই যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে কী আসবে? ফিক্সড অ্যাসেট কেনা বেচা, তার মানে এটা পারচেজ অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। পারচেজ অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি করলে কী হবে? টাকা বেরিয়ে যাবে। তো সেই কারণে আমরা এই ধর ফিগার, যখন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি তুই কিনলি, ধর 1 লাখের তুই কিনলি, ঠিক আছে, আর যখন সেল অফ ফার্নিচার করলি তো সেখান থেকে ধর 50,000 এলো। এবার এই ধরনের জিনিসগুলো যদি এইভাবেই লিখিস তাহলে তো কম্পিটিশনের সময় বুঝতে পারবি না কোনটা অ্যাড হচ্ছে কোনটা মাইনাস হচ্ছে। এই জন্য যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা, অর্থাৎ যেই জন্য টাকা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, আর যেটার জন্য টাকা আসছে অর্থাৎ ইনফ্লোটাকে আমরা এমনি নর্মাল কন্ডিশনসে রাখবো। বুঝতে পারলি? ঠিক একইভাবে ইস্যু অফ ডিবেঞ্চার, আজকে ইস্যু অফ ডিবেঞ্চারের টাকা এলো ধর 5 lakhs, এটাকে আমি নর্মাল রাখবো। ডিভিডেন্ড পেড ধর 20,000, এটাকে আমরা কি করব? ব্র্যাকেটে রেখে দেবো। ঠিক আছে, এবার একটা কথা মাথায় রাখবি, আমরা করছি কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তাই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ভীষণভাবে একটা জিনিসের ওপরই নজর রাখবি, যেটা হলো ক্যাশ। যাই অ্যাক্টিভিটি হোক না কেন তুই শুধুমাত্র দেখবি ক্যাশের উপর ইম্প্যাক্ট কি পড়ছে। যদি ক্যাশ কমে নেগেটিভে, যদি ক্যাশ বাড়ে পজিটিভে। এমন অনেক ট্রানজ্যাকশানস থাকবে যে ট্রানজ্যাকশান ওপর দেখলে একরকম লাগবে, তোকে একদম ভেতর পর্যন্ত দেখতে হবে যে ক্যাশের ওপর ইম্প্যাক্টটা কি পড়ছে। যেহেতু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছিস প্রত্যেকটা ট্রানজ্যাকশানের একদম ইম্প্যাক্টটা দেখতে হবে যে ক্যাশের ওপর কি, ওটা তোকে বুঝতেই হবে, ওটা তোকে ডিরাইভ করতেই হবে, আর সেই অনুযায়ী ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে এন্ট্রি করতে হবে। যদি ইনফ্লো হয় নর্মাল, যদি আউটফ্লো হয় নেগেটিভ, দ্যাট ইজ উইদিন ব্র্যাকেট। এটা হচ্ছে ফার্স্ট কথা যেটা মাথায় রাখতেই হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে যখনই কোনো একটা ট্রানজ্যাকশানসে দেখলি যে ক্যাশের মুভমেন্ট হয়েছে, সেটাকে কখনোই ভাববি না যে আমি আগে এটা করে নিই তারপর আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটার এন্ট্রিটা দেব, ব্যাস ওইটা ভাবলে কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর হবে না। তো তার মানে যখন যেখানে ক্যাশের মুভমেন্ট হলো সেইটা কিন্তু সাথে সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবেই আসবে। যেমন আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে অনেকগুলো ওয়ার্কিং হিসাবে আমাকে লেজার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ঠিক আছে। এবার কোনো একটা লেজার অ্যাকাউন্টে এলো কি যে ক্যাশের মুভমেন্ট হয়েছে, তুই মনে মনে কী ভাববি? আগে এই লেজার অ্যাকাউন্টটাকে ক্লোজ করব, এই করব ওই করব, তারপর আমি যে ক্যাশের মুভমেন্ট হয়েছে সেটা আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে পোস্টিং দেবো, ব্যাস। আর কিন্তু পারবি না, মাথা থেকে ওটা স্লিপ হয়ে বেরিয়ে চলে যাবে, কারণ এত জিনিসগুলো থাকবে। যখন কোনো ক্যাশের মুভমেন্ট হবে
সাথে সাথে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু এন্ট্রি করে দিবি, ওয়েট করবি না। কথাটা বুঝতে পারলি? আর আরেকটা জিনিস মাথায় রাখবি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে শুধু সেই জিনিসগুলোই আসবে যেগুলোর জন্য বা যে অ্যাক্টিভিটিগুলোর জন্য ক্যাশে চেঞ্জেস এসেছে। আদারওয়াইজ কোনো এন্ট্রি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে না। হয়তো এইদিক ওই দিকে যাবে, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে না, কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাই তো হচ্ছে ক্যাশের মুভমেন্টটাকে ট্র্যাক করার জন্য। কথাটা বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা? তাহলে আমরা এই পার্টটা কমপ্লিট করলাম। এইবার আমরা আবার চলে যাবো ওই অপারেটিং আইটেমসের মধ্যে। এবার ইন্ডিভিজুয়ালি এগুলোকে ডিল করবো যে কীভাবে এগুলোর থেকে আমি অপারেটিং আইটেমসগুলো এবং তার ফিগার্সগুলোকে আমি পেতে পারি এবং এখানে আমি লিখবো। ঠিক আছে? তাহলে ফার্স্টে ইনকাম স্টেটমেন্ট আছে, তো ইনকাম স্টেটমেন্ট একটু ডিসকাস করে নিই আমরা। তাহলে ইনকাম স্টেটমেন্টটা নিয়ে ফার্স্টে আমরা একটুখানি বুঝি যে ওইখান থেকে কীভাবে অপারেটিংটা আমায় বার করতে হবে। তাহলে ইনকাম স্টেটমেন্টের মধ্যে একটা পড়ে ট্রেডিং অ্যাকাউন্ট আর একটা পড়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে? ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে এই ফিগার্সগুলি আছে বাই সেল 100, ক্লোজিং স্টক, ওপেনিং স্টক, পারচেস, ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্সেস আর জিপি। আজকে সেল অপারেটিং, ক্লোজিং স্টক, ওপেনিং স্টক, পারচেস, ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্সেস এগুলো সবই অপারেটিং। তার মানে এইগুলোকে আমি আমার ওই যে অপারেটিং অ্যাক্টিভিটি তার মধ্যে আমি এগুলোকে কনসিডার করতেই পারি। ঠিক আছে? কিন্তু আমি এইগুলোকে সব না কনসিডার করে আমি তো শুধুমাত্র এটাকেও কনসিডার করতে পারি। আজকে জিপি যেটা বেরিয়েছে এটা তো হচ্ছে প্রসেস, দ্যাট ইজ একটা ইনফরমেশন কোথা থেকে বেরিয়েছে, এগুলোকে যোগ করেছি সাথে এগুলোকে মাইনাস করেছি, সেটাই তো প্রসেসড। তার মানে আমি এইগুলোকে কনসিডার না করে আমি এইগুলোর পরিবর্তে আমি শুধুমাত্র জিপিটাকে কনসিডার করতে পারি। তার মানে আমি যখন জিপিটাকে কনসিডার করে ফেলবো তখন কিন্তু এইগুলোকে আর ট্রেডিং অ্যাকাউন্টে যেগুলো রয়েছে সেগুলোকে আর কনসিডার করার কোনো দরকারই নেই। কথাটা বুঝতে পেরেছিস? তাই এটা আমার পিকচারের থেকে বাইরে চলে গেল। ঠিক আছে? জিপি নিয়ে নিলাম মানে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টের সমস্ত অপারেটিং আইটেমসগুলোকে আমি কনসিডার করে ফেললাম। বুঝতে পারলি? এইবার একটা জিনিস বুঝবি, আমরা কি করছি, আমরা করছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ যে আইটেমসগুলো ক্যাশের মুভমেন্ট করায়, যেই আইটেমসগুলো ক্যাশের ইনফ্লো অথবা আউটফ্লো করায়। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট। আরেকটা জিনিসও আমরা করছি, কি জানিস? সেটা হচ্ছে গিয়ে অপারেটিং অ্যাক্টিভিটির আন্ডারে। এইবার পুরোটার ইন্টারপ্রিটেশন করে এই দুটোর, যে আজকে যেই অপারেটিং অ্যাক্টিভিটিগুলো ক্যাশের মুভমেন্ট করায় শুধুমাত্র সেই আইটেমসগুলোকেই আমায় কনসিডার করতে হবে। কথাটা বুঝতে পেরেছিস? আরেকবার, আজকে আমরা করছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অর্থাৎ ক্যাশের মুভমেন্টসগুলোকে কনসিডার করতে হবে, কিন্তু সব আইটেমসের জন্য যে ক্যাশের মুভমেন্ট হচ্ছে সেগুলো কিন্তু নয়। যে আইটেমসগুলো অপারেটিং, তার জন্যই তো অপারেটিং অ্যাক্টিভিটির আন্ডারে আমি এটাকে লিখতে পারবো। তার মধ্যে দুটো জিনিসকে খেয়াল করতে হবে। তাহলে এইবার দেখ, ভালো মতন দেখবি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই যে কনসেপ্টটা এটাকে মাথায় রাখবি, মাথায় রেখে এবার এই জিনিসটাকে দেখাচ্ছি। দেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটাকে ভালো মতন দেখ। জিপি গ্রস প্রফিট যেটা বেরিয়েছে কোথা থেকে বেরিয়েছে? ট্রেডিং থেকে বেরিয়েছে। ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে যা থাকে সবগুলোই হচ্ছে সব অপারেটিং আইটেমস। ঠিক আছে? কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে এমন অনেক আইটেম আছে যেগুলো নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং, অর্থাৎ সেটা বিজনেসের জন্যে নয়। যেমন জিপিটা বিজনেসের জন্য, ডিভিডেন্ড রিসিভড, অর্থাৎ কোনো একটা কোম্পানিতে তুই ইনভেস্ট করছিস, সেখান থেকে তুই ডিভিডেন্ড পাচ্ছিস, এটা কি তোর বিজনেসের মেন ইনকাম? নো। তোর বিজনেসের মেন ইনকাম কি? তোর বিজনেসের যে প্রোডাক্ট ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটর বিক্রি করে যেটা রেভিনিউ জেনারেট, সেটা তোর বিজনেসের মেন ইনকাম। তার মানে এইটা ভালো মতন বুঝবি, এইটা হচ্ছে ক্যাশ, বাট ক্যাশ আইটেম বাট নন অপারেটিং। ঠিক? বুঝতে পারলি? নেক্সট,
স্যালারি অপারেটিং আর ক্যাশ, ঠিক, ডেপ্রিসিয়েশন অপারেটিং বাট নন ক্যাশ, ঠিক, ডিবেঞ্চার ইন্টারেস্ট ক্যাশ বাট নন অপারেটিং। আজকে যে ডিবেঞ্চার ইস্যু করে তুই টাকাটা তুলেছিস, ঠিক আছে, সেই যে সেটার ওপরে তুই ইন্টারেস্টটা দিচ্ছিস, সেটা তো তুই বিজনেস করার জন্যে নয়, তুই আর বিজনেসের টাকার দরকার, সেই টাকাটা তুই ডিবেঞ্চার ইস্যু করে তুলেছিস, সেই ডিবেঞ্চারের উপর এখন কী পে করছিস, ইন্টারেস্ট পে করছিস। তো তার মানে আজকে এই যে ব্যাপারটা রয়েছে সেটার জন্য ক্যাশ বেরোচ্ছে ঠিকই, কিন্তু এইটা বিজনেস করার জন্যে নয়, তাই এটাকে বলা হবে নন ক্যাশ। কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা? তাহলে আজকে যেইটা ক্যাশ আইটেম বাট নন অপারেটিং, এই ওয়ানও তো এই 8-এর মধ্যে ঢুকে রয়েছে। আজকে যেটা নন ক্যাশ আর যেটা ক্যাশ বাট নন অপারেটিং, এইটাও তো এটা থেকে মাইনাস হয়ে বসে রয়েছে। তার মানে আজকে যে প্রফিটটা, নেট প্রফিটটা আমি পাই, সেই নেট প্রফিটটাকে কী করার দরকার আছে, সেই নেট প্রফিটটাকে আমাকে সেই জায়গাতেই নিয়ে যেতে হবে যেটা বোঝাবে যে আমি বিজনেস করে কতটা আর্ন করলাম। অর্থাৎ যেটাকে আমি লিখতেই পারি ফান্ড ফ্রম অপারেশন। কথাটা বুঝতে পারলি? আমাকে তো এইটা বার করতে হবে যে আমি বিজনেস করে আলটিমেটলি আমি কত টার্ন করলাম, কারণ এইটা বিজনেস করে নয়, আর এটা বিজনেস করে খরচ হয়নি, আর এইটা হচ্ছে গিয়ে যেটা আমার খরচ হলো কিন্তু ইয়ে বেরোলো না, ক্যাশ বেরোলো না। তাহলে আমাকে এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা দিয়ে দেবে, সেখান থেকে আমাকে এই সমস্ত নন অপারেটিং অ্যান্ড নন ক্যাশ এই সমস্ত আইটেমগুলোকে অ্যাডলেস করার মাধ্যমে আমাকে বার করতে হবে যে বিজনেস করে আমি কতটা ক্যাশ আর অপারেটিং প্রফিট আর্ন করলাম সেটা। তাহলে কত বেরোবে? 10 বা এটা আমি একটা কাজ করি 8 ধরি, 8। তাহলে 8-এর মধ্যে এই ওয়ানটা, 8-এর মধ্যে এই ওয়ানটা কি ঢুকে রয়েছে, যেহেতু আর্নিং -1, আর এর মধ্যে থেকে এই দুটো এলিমেন্ট মাইনাস হয়ে বসে রয়েছে, যেটা নন ক্যাশ আর নন অপারেটিং, তাহলে সেটাকে কি করে দেবো, অ্যাড ব্যাক করে দেবো। তাহলে এইখান থেকে যেটা 8 বেরোলো, এইটা হচ্ছে গিয়ে ফান্ড ফ্রম অপারেশন, মানে তুমি বিজনেস করে ক্যাশে কত টাকা তুমি প্রফিট আর্ন করেছো, এটাকে তাহলে আমি কি বলবো, ফান্ড ফ্রম অপারেশন। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম এই যে আমাদের যেটা প্রথমে ছিল না ইনকাম স্টেটমেন্ট, ওখান থেকে আমায় বার করতে হবে, তো আলটিমেটলি এইটাই আমায় বার করতে হবে, দ্যাট ইজ ফান্ড ফ্রম অপারেশন। তার মানে নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং আইটেমসগুলোকে অ্যাডলেস আমাদের করতে হবে। ঠিক আছে? তাহলে এইটা আমার দরকার। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার বাকি রয়েছে এই ওয়ার্কিং ক্যাপিটালটা। ঠিক আছে? তাহলে এবার এটা ডিসকাস করব। এবার আমরা অপারেটিংয়ের আরেকটা পার্ট যেটা রয়েছে চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে, আর ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা এটাই বুঝেছিলাম কারেন্ট অ্যাসেটের থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস করবি, সেগুলো হচ্ছে গিয়ে এই চেঞ্জেস মানে কী পরিবর্তন এলো সেটা বেরিয়ে আসবে। যেমন ধর একটা এক্সাম্পল দিই, ধর আজকে 1/4/18-এ ডেটার 1/4/18-এ ডেটার ছিল ধর 20,000, আর 31/3/19-এ ডেটার হয়েছে 30,000। ঠিক আছে? এবার দেখ আলটিমেটলি অপারেটিং আইটেমে কি ইম্প্যাক্ট পড়লো। তাহলে ছিল কত 20,000, হলো কত 30,000, ভালো মতন বুঝবি। তার মানে ডিউরিং দ্য ইয়ারে আরও তুই সেল করেছিস ক্রেডিটে, তবে গিয়ে ডেটার বেড়েছে। কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা? এইবার যেটা বলবো মাথায় রেজিস্টার কর, কারেন্ট অ্যাসেটের যে সমস্ত আইটেমগুলো থাকবে সেগুলোকে ফোন দিয়ে রিপ্লেস করবি, ফোন দিয়ে ভাববি, আর কারেন্ট লাইবিলিটিটাকে আমাকে দিয়ে ভাববি। ঠিক আছে? তাই এখানে ডেটারটাকে রিপ্লেস করে দে ফোন দিয়ে। শোন, তাহলে ফোন কত টাকা ছিল 20,000, ফোন বছরের শেষে হয়ে গেল কত 30,000, তার মানে 10,000 আরও ফোন অ্যাড হয়েছে। অ্যাড কীভাবে হয়েছে, পারচেস করেছিস বলে। আর পারচেস করলে ক্যাশের উপর ইম্প্যাক্ট কী হয়, আউটফ্লো হয়। ব্যাস বার করে ফেললাম। তার মানে পারচেস মানে এখানে আমরা কি করলাম, এই যে ডেটা যেটা বাড়লো তার জন্য কি হলো, ক্যাশের উপর ইম্প্যাক্ট, এইটা বেরিয়ে গেল। ঠিক আছে? তাই যখন আমি ওখানে লিখবো তখন আমি কি লিখবো,
ইনক্রিজ ইন ডেটার বলে 10,000 আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো। বুঝতে পেরেছিস? নেক্সট এক্সাম্পল, ধর এইখানে স্টক 30,000 20,000, তার মানে স্টক কারেন্ট অ্যাসেটের আইটেম ইয়ে করে দে, ফোন দিয়ে রিপ্লেস করে দে। তাহলে ফোনের কত ভ্যালু ছিল 30,000, সেটা কমে গেছে 20,000, তার মানে 10,000 দিয়ে কমেছে। তাহলে এই 10,000 দিয়ে কমা মানে হচ্ছে কি আমি ধরতেই পারি যে সেল হয়েছে। আর যদি সেল হয় তাহলে কী এসছে 10,000 এর ক্যাশ ইনফ্লো এসছে। কত সুন্দর বার করে ফেললাম। এবার এটাকে যখন আমি লিখবো তখন লিখবো ডিক্রিজ ইন স্টক বলে কত 10,000 নর্মাল, যেহেতু ইনফ্লো। বুঝতে পেরেছিস? আজকে যদি ডেটাস দিয়ে বুঝে থাক, ডেটাস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ডেটাস বেড়েছে কখন? যখন আরও ফার্দার তুই ক্রেডিটে সেল করেছিস। যখন তুই সেল করবি তার মানে প্রোডাকশনস করতে হবে। প্রোডাকশন যখন করতে হয় তখন তুই র মেটেরিয়াল আরও কিনেছিস, তো র মেটেরিয়াল কিনলে কী হয়, তোর মাল বেরিয়ে যায়। পারচেস করতে হয় তখন টাকা বেরিয়ে যাবে। কথাটা বুঝতে পারলি? এবার আমরা কারেন্ট লাইবিলিটিটা বুঝি। কারেন্ট লাইবিলিটি একটা আইটেম লিখলাম, ক্রেডিটার ছিল কত 20,000, হলো কত 30,000, ক্রেডিটারটাকে রিপ্লেস করে দে দাদা দিয়ে। আমি পেতাম কত বছরের শুরুতে 20,000, আমি বছরের শেষে পাই কত 30,000 টাকা। তার মানে ডিউরিং দ্য ইয়ার আরও 10,000 টাকা আমার থেকে নিয়েছিস তো তবে সে নয় সেটা 20,000-এর সাথে 10,000 অ্যাড হয়ে 30,000 হয়েছে। যদি ক্যাশ নিয়ে থাকিস তাহলে কি টাকা এসছে তো তোর বিজনেসে। কথাটা বুঝতে পারলি? তাই এটাকে যখন লিখবি এই ইনক্রিজ ইন ক্রেডিটার বলে নর্মাল 10,000 টাকা লিখে দিবি, কারণ এটা হচ্ছে ইনফ্লো। বুঝতে পারলি? কোনো অসুবিধা? আমি যদি ক্রেডিটার দিয়ে বোঝাই, তার মানে ক্রেডিটারের থেকে কোম্পানি নিয়েছিল কত টাকা 20,000 টাকা, তার মানে আরও তো কিছু নিয়েছে তবে সেটা 30 হয়েছে। তো আজকে যেটা নিয়েছে সেটা যদি আমি ক্যাশে ধরি তাহলে আরও 10,000 টাকা নিয়েছে, তার মানে বিজনেসে ক্যাশে এসছে, তার জন্য এটা ইনফ্লো। এবার দেখ ক্রেডিটার কত ছিল 30 20, তার মানে আমি পেতাম কত 30,000 টাকা, বছরের শেষে পাই কত 20,000। তো তার মানে ডিউরিং দ্য ইয়ারে 10,000 মাইনাস পেমেন্ট হয়েছে, তবে গিয়ে এটা 20 হয়েছে। তো তার মানে এটা হচ্ছে আউটফ্লো, টাকা বেরিয়ে গেছে। তার জন্য এখানে লিখবি ডিক্রিজ ইন ক্রেডিটার বলে 10,000 এভাবে লিখে দিবি, ব্যাস হয়ে গেল। তার মানে এই যে চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, এই চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে কারেন্ট অ্যাসেটের আইটেম, কারেন্ট লায়াবিলিটির আইটেম, এইভাবে দেখবি কোনটা বাড়ছে কোনটা কমছে, আর এই লজিক অনুযায়ী পুরোটাকে নামিয়ে দিবি, তাহলে শেষ হয়ে যাবে।